হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। সামান্য দুপিছু মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনারা মা? 2 মাসের মেয়ে ছোপছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি মা? এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য। নিজে না খেয়ে খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি, সেই আপনি কিনা আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা? মিসেস রজনীর ঝাঝালো কণ্ঠ। অবশ্যই দেব। দুপিছু মাংসের লোভ যে সামলাতে পারে না, সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। ছটপট আমার ছেলের ঘাড় থেকে নামো তোমরা মা। ছেলে মেয়ে কি? তন্নি অশ্রুসিক্ত নয়নে স্বামীর দিকে তাকালো। লোকটা পাথরের ডায় দাঁড়িয়ে আছে, মুখে টু শব্দটি নেই। তন্নি চেঁচিয়ে বলে, কিছু বলছো না কেন আকাশ? আমি না তোমার স্ত্রী। তোমার মা এসব কি বলছে আকাশ? আমি কোথায় যাব? কে আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না। অন্তত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলেও আমায় ঠাঁই দাও প্লিজ গো। আকাশের চটটা উত্তর, মা যেটা বলবে সেটাই শেষ কথা। উনি আমায় জন্ম দিয়েছে, আমার খারাপ চাইবে না নিশ্চয়। উনি যেহেতু এ সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে, তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারব না গে। তন্নি ধপ করে মেঝেতে বসে পড়ে। বছর 6 ছেলে আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে মায়ের কাছে আসে। মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে। তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুঁড়ে দেয়। তন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি। ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি। আগে থেকেই আকাশের সাইন করা। তন্নি আকাশের দিকে তাকায়। এই তোমার ভালোবাসা আকাশ? এর জন্যে বিয়ে করেছিলে আমায়? এত ভালোবাসা, এত প্রমিস, কোথায় গেল সব? নিজের সন্তানদের মুখের দিকেও তাকালে না তুমি। এত পাষণ্ড, এতটা অমানুষ। আকাশ তেরে আসে। তন্নির গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝিস না। দোষটা তোর। এতিম হয়ে আমার মতো ধনী ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই। আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সে সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবন সঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এবার এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই গু। তন্নি পাশের ঘরে তাকায়। বড়জা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটা এ মহিলার। তার মানে ইনি আজ নিজের স্বার্থসিদ্ধি করেই ছাড়ল। হায় রে আমার পোড়া কপাল। সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম। এখানে থেকে লাভ নেই আমার। পেপারে সই করে দিলাম। ঘরে গেলাম। এ ঘরটা আর নেই আমার। কতশত স্মৃতি এখানে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসার এ ঘরে। এত স্মৃতি ভুলি কি করে? অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায়। আমার 2 মাসের ঘুমন্ত মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম। মেয়ে আমার আতকে উঠল যেন। পিছে ছেলে দাঁড়িয়ে আছে। দুবার ঘুম ভেঙে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠল। আমি তাকে নামতে বলি। সে আধো বুলিতে বলে, নাম কেন আম্মু? আমি ঘুমাব। এটা আমার ঘর। আমি এখানে ঘুমাব। আপুকেও শুয়ে দাও। আপুও ঘুমাবে ঘি। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই বাবা। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব বাবা। সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে গু। ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি। ছোট্ট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5 মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম। নিজের একটি পার্সে 400 টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না।
বাহির থেকে শাশুড়ি মা বলছেন, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না। কাবিনের টাকাটা 2 দিন পর নিয়ে যেও। আমরা অকৃতজ্ঞ নই গু। আমি হাসলাম। ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, কাবিনের 50,000 আপনাদের সাদকা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন। আর আমার রেখে যাওয়া জামা আপনার পরবর্তী নতুন মেজ বউয়ের জন্য হনহন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড়জা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি। আপনার জন্য বদদোয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনি আপনি নিঃস্ব হন। আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। আমি এতিম। একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নেবেন না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবন নরক করে দিক। মন থেকে আপনার জন্য এ দোয়াগুলোই এলো। মিথ্যা মহাপাপ। তাই মনে এক আর মুখে অন্ধ বললাম না গে। বড়জার আগে তেরে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি। এরই মাঝে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমার দুঃখ যেন বৃষ্টি হয়েই ধরণীতে নামছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি। কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলেমেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। 2 মাসের মেয়েটির মুখখানায় টিপটিপ বৃষ্টি পড়ছে। মেয়ে আমার কেঁপে উঠছে। ছেলেও কাঁপছে এই অসময়ের বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমায় হাত ধরে শীতে। উপায়ন্ত না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনোমতে। সেখানেও 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে যেন অবাক হলো বেশ। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি। ব্যাপারটি অপ্রত্যাশিতই। আমি একা একটা মেয়ে। ভীষণ অস্বস্তি লাগছিল। আবার ভয়ও করছিল। ছেলেকে এক ব্রেঞ্চেতে বসিয়ে দিলাম। ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম। সব জানালাম তাকে। সে নেটওয়ার্ক প্রবলেম বলে কল কেটে দিল। আরেকজন বলল পরে কল দিচ্ছি। আরেকজন তো বলল সে নাকি দেশেই নেই। উপায় না পেয়ে কাছে পিঠে এক দূরসম্পর্কের বোনের বাড়ি গেলাম সরাসরি। ফোন দিলে সেও যদি মানা করে দেয়, এজন্য সরাসরি বাড়িতেই গেলাম। ততক্ষণে বৃষ্টিটা আর নেই। রয়েছে শুধু কনকনে বাতাস। বোনের বাড়ি গিয়ে কলিং বেল চাপলাম। ওর বিশাল বাড়ি। 3 তলা বাড়ির পুরোটাতেই ওরা স্বামী স্ত্রী ও একজন বাচ্চা থাকে। ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাব। বোনের নাম রীতা। দরজা খুলে এ অবস্থাতে আমায় দেখে রীতা ভ্রু কুচকায়। আমি বলি, আমায় একটু আশ্রয় দে বোন। অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে। আকাশ আমায় ডিভোর্স দিয়েছে। এই ঝড়বাদলের দিনে কোথাও একটু মাথা গোজার স্থান পাচ্ছি না। তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না। কথা দিচ্ছি 3-4 দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব ওদের নিয়ে। আপাতত একটু থাকতে দে বোন আমার। না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটাকে আর হয়তো বাঁচাতে পারব না গিয়ে। রীতার হয়তো একটু মায়া হলো আমার উপর। বাড়িতে আসতে বলল। ও আগে আগে বাড়িতে প্রবেশ করল। আমি ছেলের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করি। সবে মাত্র দরজা পেরিয়ে ভেতরে ঢুকেছি, এমন সময় ওর স্বামীর প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। ঘরে দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। রীতাকে বকছে সে। বলছে, কোনো সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে? 3-3টে পেট চালানো কম কথা নাকি? আমার কি রাজভাণ্ডার আছে নাকি তুমি জনদর্দি হয়েছ? আমার বাড়ি এসব সমাজ সেবা চলবে না। ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে, তাতে আমাদের কি? ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে? আর দিলেও বা সহজে যাবে নাকি এ বাড়ি থেকে? ঘাড়ে বসিয়ে 3 জন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি? বাজারস্তায় এখন আগুন বরাবর। সেখানে ওদের কি করে রাখব আমি? নিশ্চয় তোমার বোন লোভে পড়ে এখানে এসেছে। এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে গ। আর শুনতে পারলাম না আমি। ছেলের হাত ধরলাম। ঘর থেকে আমার দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে রইল রীতা। আমি কিছু বললাম না। শুধু একটু হাসলাম। ছেলেকে নিয়ে মেয়েকে বুকে ধরে বাইরে বেরিয়ে এলাম। চোখ থেকে এবার টপটপ পানি পড়ছে। চোর পর্যন্ত বলতে বাধল না। অথচ এই মানুষটিকে আমি কম সাহায্য করিনি। রীতার যখন এর সঙ্গে বিয়ে হয় ছেলেটা বেকার। রীতার সংসারের জন্য লুকিয়ে বাঁচিয়ে অনেক দিয়েছি আমি। দুনিয়াতে কেউ নেই আমার। দূরসম্পর্কের বোনটাকেই আপন মনে করতাম।
বাড়িতে পালা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ, ঘরের চালডাল পর্যন্ত দিয়েছি। ওর স্বামী ব্যবসা করবে, কিন্তু টাকা নেই। আমার কাছে হাত পাতে। নিজের জমানো টাকা দেই, সেই টাকার অর্ধেক এখনো শোধ করেনি ওরা। আমার টাকায় ব্যবসা করে ওরা উন্নতি করেছে খুব, গাড়ি বাড়ি সব করেছে। এতে আমি খুশিই হয়েছি। ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমার প্রত্যাশা। আজ কিনা তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, একটি দিনের জন্য হলেও আশ্রয় দিল না। আমি একটা মেয়ে মানুষ, কতই বা খেতাম। 6 বছরের ছেলেটা আমার না জানি কত মন খেত। মেয়েটা তো দুধের শিশু, ওদের বাড়ির ভাত তো আর খেত না। ওদের বর্তমান যা সারমত তাতে আমার মতো 10টা মেয়েকে খাওয়ালেও ফুরোবে না। বাড়িতে 4 জন কাজের মেয়ে, আমায় না হয় কাজের মেয়ে করেই রাখত। কাজ করে খেতাম দুবেলা। বরাবরই আমি প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচেছি, পরের বোঝা হয়ে থাকতাম না কখনোই। এই চরম বিপদে একটু আশ্রয় পেলেই হতো আমার। ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেই ধৈর্যটুকুও হল না ওদের। কথায় আছে না, ধন হলেই হয় না, মন বড় লাগে। ছেলের চোখে ধরা দিল আমার চোখের পানি। প্রশ্ন করল, কাঁদছ কেন আম্মু? ঘুরতে যাব না আমরা আম্মু? শুধু বৃষ্টিতে ভিজছি কেন? আমার খুব ঠান্ডা লাগছে। চলো বাড়ি যাই। ঘুরতে যাব না আমি, আপু ভিজে যাচ্ছে। চলো আপুকে নিয়ে বাড়ি যাই। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, কাঁদছি না বাবা, বৃষ্টির পানি পড়েছে চোখে। তুমি একটু কষ্ট করে সহ্য করো বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এক বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালাম ছেলেকে নিয়ে। নিজেকে যে কি পরিমাণ অসহায় লাগছে বলে বোঝাতে পারব না। বৃষ্টি আবার শুরু হয়েছে, বড় বড় ফোঁটায় পড়ছে পানি। এমন অবস্থায় মেয়েকে নিয়ে ঘুরতে পারব না আমি। তাই ছেলেকে বসিয়ে ছেলের কোলে মেয়েকে দিলাম। ছেলে আমার ঠিকভাবে কোলে নিতে পারছিল না। মাথা ধরছে তো পা ঝুলছে, আবার পা ধরছে তো ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। তবুও কোনো মতে ছেলের দুহাতে মেয়েকে ধরে বললাম, বোনকে এভাবে শক্ত করে ধরে রেখ, ফেলে দিও না। আপু ব্যথা পাবে, এখানেই বসে থাকবে, আমি আসছি একটু। আম্মুর কথা মনে রাখবে গু। আমি ছুটলাম। মেয়ের কান্নার শব্দ পাচ্ছি, হয়তো শক্ত করে চেপে ধরায় কাঁদছে। কিন্তু আমার থামলে চলবে না, একটা ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তায় রাত কাটানো সম্ভব নয়। আকাশের অবস্থাও ভালো না, রাতে ঝড় হবে নিশ্চিত। আশেপাশের ছোট্ট বাড়িগুলোয় খোঁজ করতে লাগলাম। থাকার মতো একটি ঘর খুঁজছি, ভাড়া নিয়ে সেখানে উঠতে হবে। এই পরিস্থিতিতে অন্য কোথাও যেতে পারব না আমি। মিনিট 10 খুঁজে একটা ঘর পেলাম, ভাড়া 300 অগ্রিম নিল। টিনের ভাঙা ঘর, দরজাটাও আধ ভাঙা, বেড়ার একপাশে কাপড় আর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা। অজস্র নোংরা ও বিশ্রী গন্ধ ঘরে, সম্ভবত কুকুর বেড়াল থেকেছে সেখানে। বাথরুম বলতে একটা টিউবওয়েল আর একটা ভাঙা টয়লেট মাত্র। টয়লেটের আশেপাশে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া। কিন্তু এই জায়গাটিকেই স্বর্গ মনে হলো আমার। রাস্তায় বৃষ্টিতে ভিজে মরার চেয়ে এই ঘরের এক কোণে আশ্রয় নেওয়া অনেক ভালো। আমি আবারও ছুট লাগালাম ছেলে মেয়েকে আনতে। অর্ধেক রাস্তা আসতেই দেখলাম আমার ছেলে মেয়েকে বুকে চেপে ওই বৃষ্টির মাঝেই দৌড়ে আমার দিকে আসছে। যেন খুব ভয় পেয়েছে সে। মেয়েটে পড়া পড়া ভাব। ছেলের পেছন 3টি কুকুর ধাওয়া করেছে। প্রাণপণে ছুটছে সে। সদ্য বিয়ে করা সজীব রাতে তার নববধূর কোমল ঠোঁটের ভাঁজে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, একটু সাবধানে চলাফেরা করো তুমি, চোখ কান সজাগ রেখো। আমি যে বলছি একথা কাউকে বলো না গি। শুনে বিষম খেল তার স্ত্রীলতা। সে কৌতূহল চোখে চাইল সজীবের মুখপানে। তাকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সজীব ঘুমের বাহানায় 2 চোখ বুজে ফেলল। তার পরের দিন দুপুরে খালি ঘরে সজীবের মা সুজানা পুত্রবধূকে ডাক দিলেন আস্তে করে এবং বললেন, শোনো মা, তুমি এই বাড়িতে নতুন এসেছ, তাই সবকিছু না জানাই স্বাভাবিক। অহেতুক ঘরের ও বাইরের মানুষের সাথে কথা বলিও না। কেউ কিছু বললে আমাকে অবশ্যই বলবা। আবার আমি যে একথা বলছি এটা দ্বিতীয় কান করো না, খবরদার, নইলে তুমিই বিপদে পড়ে যাবে গু। লতাথু বনে গেল শুনে ফ্যালফালিয়ে শাশুড়ির দিকে চাইল এবং অনুগত ছাত্রীর মতো ঘাড় কাত করে সম্মতি পোষণ করল।
সজীবের বলা কথাটার চেয়ে সুজানার বলা কথাগুলো বেশ ভাবিয়ে তুলল তাকে। কেন তারা মা ছেলে অমন সাবধানী বাক্য শোনাল তাকে? এই কেনর উত্তর বা কারণ সে ফোর করেও উদ্ঘাটন করতে ব্যর্থ হল। তার 2 দিন পরে এক গোধূলি ঝরা বিকেলে সজীবের দাদা আলতাফ লতাকে ডাকলেন পান বানিয়ে দেওয়ার জন্য। লতা পানের বাটা থেকে সব উপকরণ দিয়ে পানের খিলি তৈরি করতে মনোযোগী। সে টনটনে গলায় লতার উদ্দেশ্যে বললেন, শোনো নাতবু, কপাল দোষে হোক আর কপাল গুণে হোক, আসছো এ ঘরের বউ হয়ে। আমি তোমার ভালোর জন্যই বলতাছি। দরকার না হলে গায়ে পড়ে কারো সাথে খাতির করতে যাইবা না। তবে আমি যে কথাগুলো কইলাম, তুমি কাউরে কইবা না। কইলে তুমি সমস্যায় পড়বা। আমার কথাটা আমলে রাইখোগ। লতা গোপনে চেয়ে ইমকে গেল। আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল তার সে খিষ্ট ইন্দ্রিয়। হাত থেকে জর্দার কৌটা পড়ে গেল বিছানার উপরে। ও কি নাতবু, কি হলো তোমার? না দাদাজান, কিছু না, আমি তুলে ফেলছি। এই নেন আপনার পান। আলতাফ মিয়া আস্ত পানের খিলি মুখে পুরে দিলেন। চিবোতে চিবোতে আরও বললেন, আমি জানি তোমার মনে এখন প্রশ্ন জাগতাছে, দাদাজান হঠাৎ একটা বল কেন? নাহ দাদজান, এমন কিছু ভাবছি না আমি নতুন বউ, কিছুই জানি না বুঝি না। আপনি তো আমার মঙ্গলের জন্যই কথাটা বলছেন। আমি মনে রাখব আপনার কথা। লতা উঠে যায় নিজের রুমে। সে এখানে নতুন, তাই আপাতত কাউকে কারণ জিজ্ঞেস করা সমীচীন হবে না। পাছে ভাববে বুসাহসী, অভদ্র, ফাজিল। লতার বিয়ে হয়েছে মাত্র 15 দিন হল। একই জেলা হলেও লতার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির বিস্তর ফারাক। এখানে লতার বিয়ে ঠিক করেছে তার বাবা জয়নুলের দ্বিতীয় স্ত্রী মাসুদা। বিয়ের দিন সে ছিল অতিরিক্ত খুশি, যেন হিমালয় জয় করে এসেছে। কারণ এই লতা ছিল তার সৎ মা, অর্থাৎ মাসুদার জীবনে এক আউতঙ্ক। লতার জন্যই নাকি তার রোজ ভাবনা চিন্তা করে চলতে হয়। নিজের খেয়াল খুশিমতে চলতে পারে না সে। বিয়ের দিন অবশ্য লতার বাবাও খুব খুশি ছিল, কারণ কন্যাদায়স্থ পিতার অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলে। ছোট ভাই সবুজ ও ছিল দারুণ উচ্ছ্বসিত, কেননা তার একমাত্র বড় বোনের একটা গতি হবে বলে। লতার দাদি মালেকাও বেজায় খুশি, মা হারা নাতনির নতুন জীবন দেখতে পারবেন বলে। বিয়ের আগে পাত্রকে না দেখলেও লতা যে অখুশি ছিল তা কিন্তু নয়, কারণ ভালো মায়ের আড়ালে লুকিয়ে থাকা সৎ মায়ের কুটিল রূপের আক্রমণ থেকে এবার গিখা মিলবে তাই। মাসুদার সাথে ঘরের কারো সাথেই তর্ক বা উচ্চ বা খুচ্চ তেমন হয় না বললেই চলে। যত ঝামেলা বাঁধে লতার সাথে। লতা মাসুদার চালচলনে, আচার ব্যবহারে, কাজে কর্মে কোনো ভুল দেখলেই ধরিয়ে দেয়। এতেই দিনে দিনে হয়ে গেল লতা তার বিষকাটা। নিংড়ে ফেলতে পারলেই যেন বাঁচে মাসুদা। লতা ছিল সচ্ছল পরিবারের মেয়ে। সজীবেরা তার চেয়েও অধিক ধনী খানদানি পরিবার। এত ভালো সুপাত্র পেয়ে মাসুদা নিজেই ঘটকের মাধ্যমে পাত্রকে পাকা কথা দিয়ে ফেলে। লতার শিশুকালে যখন তার মা মারা যায়, তার পিতা তাদের 2 ভাই বোনকে ভালো রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে মাসুদাকে। মাসুদা তাদের দূর সম্পর্কের আত্মীয়। ধীরে ধীরে মাসুদা পুরো সংসারের কর্তৃত্ব নিজের আয়ত্তে নিয়ে নেয়। তার অধিকার ও খবরদারির কাছে লতার বাবা জয়নুল আরশোলা হয়ে গেল। মাসুদার সবকিছুকেই বেদবাক্য মনে করেন তিনি। মাসুদাও ছোলেবলে জয়নুলের আস্থাভাজন হয়েছে বিয়ের 2 বছর না গড়াতেই। তবে মায়ের জোর অনুরোধে মাসুদার কথার উপরে নিশ্চিন্তে না থেকে জয়নুল পাত্র সম্পর্কে খোঁজ খবর নিল। ভালো ছাড়া মন্দ কিছুই তার কর্ণগোচর হয়নি। অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়ে গেল বিএ পাশ করা লাস্যময়ী, বুদ্ধিমতী ও যুবতী লতার। সুর বাড়িতে পা দিয়েই লতার মন ফুরফুরে হয়ে গেল। অফুরন্ত ভালো লাগায় ভরে গেল অন্তর্খানি তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণে। সজীবকে প্রথম দেখল বাসর রাতেই। মুগ্ধতায় ছেয়ে গেল লতার পোর খাওয়া হৃদয়ভূমি। মনে পড়ল বিয়ের আগের দিন বলা মাসুদার কথাটা। তিনি ঠিকই বলেছেন। ছোট বোন রুমকি যখন মাসুদাকে বলল, আম্মা, বুবুর হবু জামাইয়ের নাকি বয়স বেশি, মাসুদা মেয়েকে ধমকে উঠে জবাব দিলেন, এই পাজি মেয়ে, পুরুষ মানুষের বয়স বেশি বলে কোনো কথা আছে নাকি? পুরুষ মানুষের অর্থকড়ি থাকলেই সে বাদশা। আমাদের লতা রাজরানী হয়ে থাকবে দেখিস। সুখ উপচায়ে পড়বে লতার জীবনে। একদিন সন্ধ্যার পর লতা শাশুড়ির রুমের পাশ দিয়ে অন্য রুমে যাওয়ার সময় পা থেমে গেল। চুপটি করে জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ভিতরের বাক্য বিনিময় শুনতে লাগল। আমি বাড়ি যাব। আমার বেতনগুলো দিয়ে দিবেন।
দৃষ্টি অবনত রেখে নমনীয় স্বরে বলল চুমকি নামের মেয়েটি। অবাক চোখে চুমকির দিকে চাইল সুজানা। আচম্বিতে কাজের মেয়ের বিদায়ের কথা শুনে থতমত খেলেন জেন। হঠাৎ গ্রামে যাবি? তোর কারো অসুখ বিসুখ নাকি? না, আমি একবারেই চলে যাব। সুজানা আরেক ধাপ বিস্মিত হলেন। একগাল সরস হাসি দিয়ে জানতে চাইলেন, বলা নেই কওয়া নেই, হুট করে এই সিদ্ধান্ত কেন নিলি? বাসার কেউ তোকে কিছু বলছে? মানে ঝাড়ি দিল? না, এমন কিছুই না খালাম্মা। তাহলে যাবি কেন? এমনি, আপনাদের বাড়িতে থাকতে মন টানছে না আর। দম আটকে আসে আমার। কি বলিস এসব? দম আটকে আসে? এসব কেমন কথা? আসল সমস্যা খুলে বল আমাকে। কোনো সমস্যা না, এমনিই ভালো লাগছে না। উনুন, আচ্ছা যাবি ভালো কথা, কিন্তু অন্তত আরও মাসখানেক থেকে যা। বাসায় নতুন বউ, কি ভাববে বলো? তুই আসলি মাত্র 6 মাস হয়েছে। যাবি যদি তাহলে নতুন বউ আসার আগেই চলে যেতি। তাইলে আর 1 সপ্তাহ থাকুম মাত্র। এরপর আর জোর করতে পারবেন না। আচ্ছা করব না, যা এখন। চুমকি বেরিয়ে গেল। চট করে লতাও সরে গেল জানালার পাশ থেকে। লতা ভাবছে চুমকির সাথে একটু কথা বলবে। এত সুন্দর আরামদায়ক জীবন ছেড়ে কেন যাবে মেয়েটা? যাওয়ার মতো কোনো কারণই চোখে পড়ছে না। কিন্তু পরক্ষণেই মনে পড়ল তাকে বলা সবার হুঁশিয়ারি সংকেত, বিশেষ করে শাশুড়ির মায়ের। প্রয়োজন না হলে বলছে কারো সাথেই যেন কথা না বলে। ভেবেই মনের ভিতর জিয়ে থাকা ইচ্ছেটাকে দমিয়ে নিল। সেদিন রাতেই সজীবের কোলে মাথা রেখে লতা আহ্লাদী কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে সেদিন যে বললেন আমি সেই কথাটার মানে বুঝিনি। সজীব লতাকে বুকের ওমে মিশিয়ে নিল। গমগ্মে স্বরে আদেশের সুরে বলল, ঘুমাও, পরে বলব ডিটেইলস। ওসব শোনার জন্য উতলা না হয়ে এই পুরুষটার জন্য উতলা হতে পার না বউ? লতা মিছেমিছি চোখ বুজে গেল স্বামীর আদেশে। কিন্তু মনে মনে ভাবছে, বিষয়টা কারো সাথে শেয়ার করব নাকি নিজেই রহস্য খোঁজার চেষ্টা করব। চুমকির সাথে কথা বলতে পারলে একটু ধোঁয়াশা দূর হতো। হেই মিস, উইল ইউ বি মাই মিসেস? এতক্ষণ বিষণ্ণ মনে বসে থাকা সাজ হুট করেই নিজের মেসেঞ্জারে আসা মেসেজ রিকোয়েস্ট দেখে ক্ষিপ্ত হল। এরকম মেসেজ প্রায়শই আসে। সাজ সবসময় ঠান্ডা মাথায় এড়িয়ে চলে এগুলো। তবে এখন ওর মন ও মেজাজ কোনোটাই ভালো নেই। তীব্র ক্রোধে ফুঁসতে ফুঁসতে টাইপ করল, কবুল কবুল কবুল। আসেন, ভার্চুয়ালে সংসার পাতিগু। মেসেজটা সেন্ড করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সিন হল। যেন লোকটা সাজের ইনবক্সেই ছিল, অন্যদিকে হেরফের করেনি। এতক্ষণে সাজ অ্যাকাউন্টের নামের দিকে লক্ষ্য করল, যেখানে ইংরেজি অক্ষরে লেখা আছে এনএ আন্ড। প্রোফাইলে হৃৎপিণ্ডের সুন্দর একটা ছবি দেওয়া। ছেলেরা সাধারণত প্রোফাইলে নিজের ছবি দিয়ে রাখে, কিন্তু এটাতে অন্য ছবি এবং এরকম উল্টাপাল্টা মেসেজ দেওয়া দেখে সাজ ধরে নিল এটা ফেক অ্যাকাউন্ট। তখনই আবারও মেসেজ টিউনের সাউন্ড পেল। একই অ্যাকাউন্ট থেকে পুনরায় মেসেজ এলো, ওকে ডান। সাজের চোখ কপালে উঠে গেল। ফোন হাতে নিয়ে নিজের বিছানার উপরে বসে এক হাত কপালে রেখে বলল, আচ্ছা লোক তো এটা। এভাবে কিভাবে কি? সাজের বিক্ষিপ্ত মস্তিষ্কে হঠাৎই একটা দুষ্টুমি নেড়ে চেড়ে উঠল। বাঁকা হাসল। বিশেষ এক কারণবশত উদাস বিষণ্ণ মন নিয়ে নিজ কামরায় বসে অশ্রুবিলাস করছিল সাজ। ঠিক তখনই অনয় নামের এই ফেক অ্যাকাউন্ট থেকে এমন একটা প্রস্তাব আসে। তাও আবার চেনে না, জানে না, ইনফ্যাক্ট ফ্রেন্ড লিস্টেও নেই এমন একজনের কাছ থেকে। তাই ভাবল একাকিত্ব খানিকটা ঘুচানো যাক। শুরু যেহেতু করেছে সে, তবে একটুখানি মজা নেওয়াই যাক। অতঃপর রিপ্লাই দিল, আচ্ছা যান, এখন থেকে তুমি আমার কচিপু বাবু। কেমন? ওপাশে সিন হয়েছে, তবে টাইপিং হচ্ছে না, যেন এক ধ্যানে দেখেই যাচ্ছে। সাজ উচ্চশব্দে হেসে আবারও লিখল, আচ্ছা বাবু কি করো? বাবু খাইছো রাতে? এবারও অপর পাশে থমথমে নীরবতা। কিছুক্ষণ বাদে সাজ ভ্রু কুঁচকে ফেল। অপেক্ষা করেও কোনো রিপ্লাই না পেয়ে সাজ অনয় আহমেদের প্রোফাইলে ঢুকল। অতঃপর যা নেত্র সম্মুখে ভেসে এলো তা দেখে সাজের চক্ষু চরক গাছ। বিস্মিত নজরে টাইমলাইন স্ক্রল করতে লাগল। পুরো ওয়ালটাই শুধুমাত্র স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দিয়ে ভরে রাখা।
এইমাত্র যে ব্যক্তি এরকম মজা নিতে পারে তার এরকম জ্ঞানী ভাব মোটেও সাধারণ বিষয় ঠেকল না সাজের কাছে। ভ্রু জোড়া কিঞ্চিত উঁচু করে বলে উঠল, লাইক সিরিয়াসলিও? কিরে সাজ, খেতে আসবি না? ভাবনার মাঝে হুট করেই সুমিতা বেগমের ডাক পেতেই হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম হল, কিন্তু তার আগেই সামলে নিয়েছে। হালকা করে চেপে রাখা তপ্ত শ্বাস ফেলে সুমিতা বেগমের উদ্দেশ্যে বলল, আসছি আম্মুগু, 5 মিনিটের মধ্যে আসবি গু। বলেই লাগানো দরজার উপাস থেকেই চলে গেল সুমিতা বেগম। সাজ আবারও নিজের ফোনের দিকে তাকাল। বা পাশে নিচে কয়েকটা ডট লাফাচ্ছে, টাইপিং হচ্ছে আর কি। বিছানার উপর আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। 2 হাত দিয়ে ফোনটা একদম মুখমণ্ডলের নিকটবর্তী করে চোখ দুটো বড় বড় করে এই টাইপিংয়ের দিকে চেয়ে রইল। অপেক্ষা করছে তো করছেই, রিপ্লাই আসছে না। হুট করেই টুট টুট আওয়াজ করে পুরো স্ক্রিন কালো হয়ে গেল। ফোনটা বিছানার উপর ফেলে এক হাতে কপাল চাপড়ে বলল, শালার এখনই এই চার্জ শেষ হওয়ার কথা ছিল, জলদি চার্জে লাগাল ফোন। তখনই দরজায় কড়া নাড়ানোর আওয়াজ পেয়ে সেদিকে ছুটল। দরজা খুলতেই ওপাশের ব্যক্তির কর্মকাণ্ডে সাজ ভয়ে এক লাফ দিয়ে পিছু ছুটে নিজ বিছানার উপর উঠে চিল্লাতে লাগল, কি রে, কাহিনী কতদূর এগোল হিদ সাহেব? আকাশের পিঞ্চ মারা কথা শুনে হিদ কড়া চোখে তাকাল তার দিকে। হিদের এমন চাহনি আকাশ একটা মেকি হাসি দ্বারা উপেক্ষা করল। খোলা অন্তরিক্ষের নিচে গোলো হয়ে বসে আছে হিদ, আকাশ, পুষ্পিতা, সিয়াম, রিয়াদ ও মর্মি। বিশেষ 6 জন বন্ধু আজ বহু বছর পর এক হল। অতঃপর শুরু হয়ে গেল সেই দুষ্টুমি, একদম কলেজ লাইফের মতোই। যদিও হিদ, আকাশ ও পুষ্পিতা একই কর্মসংস্থানে আছে, তবুও 6 জন আলাদা আলাদা ভাবে এই বন্ধুত্বের প্রাণ। একজন ছাড়া এই সার্কেল একেবারে ফিকে। মুর্মি হুট করেই হিদের হাত থেকে ফোন নিয়ে নিল। হিদ ব্যতীত বাকি 4 জোড়া উৎসুক দৃষ্টি মুর্মিকে দেখে যাচ্ছে। মুর্মি ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে চারিপাশে নজর বুলিয়ে বলল, যাহ বাবা, মেসেজ ডেলিভার্ড হয়নি। এ তো হিদের অত্যাচারে রীতিমত অফলাইন চলে গেছে গি। কথাটা শেষ করতেই সবাই ঠোঁট চেপে হাসা শুরু করল। হিদ রাগী চোখে রিয়াদের দিকে তাকিয়ে বলল, তোদের মতো টক্সিক ফ্রেন্ড আর কারো না হোক গু। সবার মিটিমিটি হাসায় শব্দ যোগ হল। উচ্চস্বরে হেসে যাচ্ছে। হিদ দুপাশে মাথা নেড়ে তপ্ত শ্বাস ফেল। খানিকক্ষণ বাদে হাসি থামানোর প্রচেষ্টা করে সিয়াম বলল, একটা মাস মাম্মা, পারবি তো? পুষ্পিতা মেকি রাগ দেখিয়ে বলল, পারবে না মানে? আলবাত পারবে, পারতেই হবে, না হলে ওর নামও হিদ না গে। আকাশ বলল, এমনিতেও ওকে হিদ নামে কজন চেনে? সবাই তো ডক্টর অনয় আহমেদ দ্য কার্ডিওলজিস্ট নামেই চেনে গিউ। সিয়াম রিয়াদকে উদ্দেশ্য করে বলল, কি বুদ্ধি তোর, আমাদের ফ্রেন্ড জাতির গর্ব তুই গু। কথাটা শেষ হতেই সবাই পুনরায় হাসা শুরু করল। গম্ভীর ও থমথমে মুখে বসে রইল শুধু হিদ। কেননা অনিচ্ছাকৃতভাবে তাকে এমন এক কাজ করতে হবে যা হিদের ব্যক্তিত্বের বিপরীতে যায়। কিয়ৎক্ষণ পূর্বে বন্ধুমহল একসাথে হলেই কলেজ লাইফের সেসব কাহিনীর পুনরাবৃত্তি ঘটে। সেরকমটাই হচ্ছিল। সেই গান, সেই আড্ডা, সেই খুনসুটি, দুষ্টুমির মাঝেই যাচ্ছিল এই রাত। আড্ডার মাঝে হুট করেই সিয়াম বলে উঠে, গেম খেলবি তোরা? বিপরীতে কোনো প্রশ্ন না করে এক বাক্যে রাজি হয়ে গেল সবাই। সিদ্ধান্ত নেয়া হয় ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের। হিদকে উদ্দেশ্য করে সিয়াম বলল, যা, বোতল নিয়ে আয়। ছরবন্ধুর মিলনসভা হিদের বাসায় করা হয়েছে। আপাতত হিদের বাসার ছাদটা তাদের আড্ডাস্থল হয়ে আছে। বন্ধুত্ব বিলাস, সাথে চন্দ্রবিলাস। ব্যাপারটা ভারী মজার। হিদ যেতেই সিয়াম সবার উদ্দেশ্যে বলল, শালারে সেই যুগ থেইকা সিঙ্গেল দেখতাছি, কলিজা ফাইটা যাইতাছে, কিছু কর তোরা। সবাই এই ভাবনায় লেগে গেল। 6 জনের 3 জন বিয়ে করেছে। সিয়াম আর রিয়াদের গার্লফ্রেন্ড আছে, খুব শীঘ্রই তারা বিয়ে করবে। কিন্তু হিদ, সে শুরু থেকে এখনো পর্যন্ত সিঙ্গেল। গালে হাত দিয়ে ভেবে যাচ্ছে পুষ্পিতা ও আকাশ। হুট করেই পুষ্পিতার জিনিয়াস মস্তিষ্কে একটা কথা চলে এলো। পুষ্পিতা উৎসাহিত কণ্ঠে গর্মিকে প্রশ্ন করল, ওই উরু, তোর আর রাতুল ভাইয়ার প্রেম কিভাবে যেন হয়েছিল? সবাই পুষ্পিতার করা এমন প্রশ্নে চোখ বড় বড় করে গর্মির দিকে তাকাল। যদিও সবাই উত্তরটা জানে, তবুও মর্মি লাজুক হেসে বলল, জানিসই তো, কলেজে থাকতে প্রেম হয়েছিল আমাদের। ফেসবুকে আলাপ হয়, ওর পার্সোনালিটির উপর ফিদা হয়ে যাই, বাকিটা আমি সামলে নিই।
আসলে ক্রাশ খেয়েছিলাম তো। এরপর বিয়ে পুষ্পিতা অধর কোণে বিশাল এক হাসির রেখা টেনে বাকিদের দিকে তাকাল। আকাশ ভ্রুকুচকে পুষ্পিতার দিকে তাকিয়ে বলল, কি করতে চাইছিস তুই? তখনই রিয়াদ চিৎকার দিয়ে বলে উঠল, পাইসি মাম্মা, পাইসি। ওরে পুষ্প, এমন আইডিয়া দেওয়ার জন্য তোরে চুম্মা খাইতে ইচ্ছা করতা। রিয়াদ আর কিছু বলতে পারল না। আকাশের রাগী চাহনি তাকে থামিয়ে দিল। থমথমে কণ্ঠে বলল, উল্টা পাল্টা কথা বলবি না, ভুলে যাস না অনেক সাধনার বউ এটা আমার। একথা শুনে রিয়াদ, সিয়াম ও মর্মি একত্রে বলে উঠল, ওহো, কি প্রেম! পুষ্পিতা লজ্জায় লাল হয়ে গেল। দীর্ঘ 10 বছর, 10টি বছর আকাশ পুষ্পিতার পিছু পিছু ঘুরেছে। এন্ড ফাইনালি 2 বছর আগে তাকে নিজের ঘরের ঘরণী রূপে পেয়েছে। তখন সেখানে হৃদের প্রবেশ ঘটল। গেম শুরু হল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ হৃদের দিকে যায়। সবাই উৎসুক নেত্রে হৃদের পানে চেয়ে আছে। কি নেবে হৃদ? সবার এমন চাহনিকে তাচ্ছিল্য করে হৃদ দেয়ার নীল। সঙ্গে সঙ্গে বন্ধুমহল শয়তানি হাসিতে মেতে উঠল। আগে থেকেই সবাই প্ল্যান করে নিয়েছে এমন এক দেয়ার দেবে যাতে প্রেম হয়, কিন্তু কি দেবে এটা ভাবেনি। তাই সবাই মিলে ভাবনায় পড়ে গেল। ভাবনার মাঝেই রিয়াদ হৃদের উদ্দেশ্যে ডেয়ার ছুটল, তোর ফেসবুক অ্যাকাউন্টের পিপল ইউ মে নোতে প্রথম যেই মেয়েকে পাবি তার সাথে 1 মাস ফ্লার্ট করতে হবে। হাই লেভেলের ফ্লার্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ওই মেয়েকে পটাতে হবে। এমন আধ্যাত্মিক দেয়ার শুনে সবাই বিস্মিত চোখে তাকিয়ে রইল। একবার রিয়াদ তো অন্যবার হৃদ, দুজনের দিকেই পালাক্রমে চেয়ে যাচ্ছে। বলা যায় দেয়ারটি সকলেরই মনের মতোই হয়েছে। সবার বিস্মিত নয়নকে সপ্তম আকাশে পৌঁছে দেবার জন্য হৃদ বলে উঠল, ওকে, আল ডু দিস। আমার হাজব্যান্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগন্যান্সির 2 মাস চলছে। কিন্তু সে জানত না যে আমি প্রেগন্যান্ট, কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দিব, কিন্তু সেই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিওনি। দরজা খুলে যখন তার পাশে বেশে একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কে মেয়েটা। তবু বোকার মতন প্রশ্ন করেছিলাম, কে এই মেয়েটা? তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয়, এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার। সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। এ কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। এরপর আমি কিছুই বলিনি, শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার। বিয়ের 6 বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সবকিছুই আমার জানা। তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। কোনো সময় বাবা মায়ের কথার অমান্য হয়নি। তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কিনা। যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না, এবং বাবা মার পছন্দ মতেই নিহানের সাথে আমার বিয়েটা হয়। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স 3 বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও যখন কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই। যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই। নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না, তবু ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন নিহান বুঝেছিল কিনা জানি না, কিন্তু আর কিছু বলেনি। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে।
আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে। নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয়। কথায় কথায় রেগে যেত। রাত করে বাড়ি ফিরত কোথায় ছিল জানতে চাইলে রাগি গারাখিগি করত। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দেইনি। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমেই একবার প্রেগন্যান্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যাই টেস্ট করতে এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দেই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগন্যান্ট। খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশির সংবাদটা বলবো। এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে। কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসলো বাসায়। আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে, তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার। কিন্তু আমি চাইনি তার মতো ঘৃর্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চার দোহাই দিয়ে থাকি। আচ্ছা, সে কি আমাকে 6টা বছরে একটুও ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে। যদি নিহান আমাকে ভালোবাসত তাহলে কিভাবে ও আমার হাতটি ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারল? নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল, ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম। কই, আমি তো কখনো ওর হাতটি ছেড়ে দেওয়ার কথা ভাবিওনি। বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করল, নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে? তখন আর নিজেকে আটকাতে পারলাম না, হা গৌমা ঘু করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম। বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল। তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করবে। বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইল, কিন্তু আমি বাধা দেই। যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেয়ার কোনো প্রয়োজন নেই। যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা। তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বেঁচে থাকার শেষ আশাটুকুও নিয়ে যাওয়ার। নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে। এই শহরে আর থাকতে চাই না। আমি যে শহরে ঘৃর্থপরের বাস, সে শহরের বাতাসেও বিষ মিশ্রিত। 2টা দিন পার হয়ে গেল, বাবাও তোর জোর লাগিয়ে দিয়েছি দ্রুত এই শহর ছেড়ে যাওয়ার। লেখাপড়া যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আমি আমার সন্তানের উপর এই স্বার্থপরদের একটা ছায়াও পড়তে দিব না। ডিভোর্সের ঠিক 20 দিন পরেই ওই শহর ছেড়ে চলে এসেছিলাম। তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি। বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালোই থাকবে, ভালো থাকার জন্যেই তো সে আমাকে ছেড়ে দিয়েছিল। 1 কোটি টাকার বিনিময়ে আমি আপনার বউকে কিনে নিতে চাই, এই কথাটা বলেই একটা কালো ব্রিফকেস এগিয়ে দেয় লোকটা। সাদাফ প্রথমে ভেবেছিল স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণেই যখন লোকটা ব্রিফকেস খুলে এতগুলো টাকা দেখাল তখন টাকার গন্ধেই হয়তো সাদাফের ঘুম কেটে গেল। কিন্তু কেউ একজন এত টাকা দিয়ে তার বউকে কিনতে চাইবে কেন? তাও আবার লোকাল ট্রেনে। একবার বাঁ দিকে তাকিয়ে মিলিকে দেখে নেয় সাদাফ। মিলি ঘুমে বুঁদ হয়ে আছে, তার মাথাটা সাদাফের কাঁধের উপর। ঘুমন্ত মিলির অগোছালো চুলগুলো এলোমেলো হয়ে সাদাফের কাঁধের উপর দরে ছিটিয়ে আছে। মিলির গরম নিঃশ্বাস পড়ছে সাদাফের বুকে। রাতের ট্রেনে নতুন বিবাহিত জুটি চট্টগ্রাম যাচ্ছে, তবে একেবারে নতুন বলা যায় না। তাদের বিয়ে হয়েছে প্রায় 1 মাস আগে। এই 1 মাসে একটিবারও মিলিকে অস্বাভাবিক লাগেনি। একবারও মনে হয়নি যে মিলি কিছু গোপন করছে, বরং খুব সাধারণভাবেই চলছিল তাদের সংসার জীবন। তাহলে আজ হঠাৎ এমন পরিস্থিতি? কেউ এতগুলো টাকা কেন শুধু শুধু সাদাফকে অফার করবে? তবে কি মিলির কোনো সিক্রেট আছে যা সাদাফ জানে না? ভাবতে ভাবতে সাদাফের ভ্রু কুঁচকে যায়। সুটবুট পরা লোকটা মুখোমুখি বসে আছে। তার চেহারায় বিন্দুমাত্র ঘুম নেই, বিরক্ত নেই, একটুও তাড়া নেই। একেবারে স্থির চোখে সাদাফের দিকে চেয়ে আছে লোকটা। তার চেহারায় আত্মবিশ্বাসী ছাপ স্পষ্ট। মনে হচ্ছে সে একেবারে নিশ্চিত সাদাফ 1 কোটি টাকার বিনিময়ে তার বউ মিলিকে বিক্রি করে দেবে। আপনি কে আমি জানি না, তবে এই অবেলায় এরকম উদ্ভট জোক শুনে একটুও হাসি পাচ্ছে না আমার। ওই কথাটা বলে লোকটাকে এড়িয়ে যেতে চাইল সাদাফ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্বাভাবিক জীবন ছেড়ে অনেক দূরে ভয়ঙ্কর এক জীবনের পথে ছুটে এসেছে তারা। এটা সাদাফ এখনও জানে না। লোকটা রাশভারী ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। রাজকীয় ভাব নিয়ে গম্ভীর গলায় সে বলল, আপনার কি মনে হয় আমি মজা করছি? অবশ্যই করছেন, না হলে কেউ 1 কোটি টাকা দিয়ে আমার বউ কিনে নিতে চাইবে কেন?
দেশে কি মেয়ে মানুষের এতই অভাব? সঙ্গে সঙ্গে লোকটার চোখে মুখে সরু হাসি ফুটে উঠে। দম নিয়ে লোকটা বলে, আপনি হয়তো জানেন না যে আপনার পাশে কে বসে আছে। এজন্যই এমনটা বলছেন গু। জানুক না কেন? পাশে আমার বউ মিলি। এই সিম্পল বিষয় না জানার কি আছে? মিলি, তাই না? বলে ব্যঙ্গ করে হাসল লোকটা। বলল, আপনার যদি মনে হয় আমি ফান করছি তাহলে একবার মনোযোগ দিয়ে চারপাশে তাকান। এই পুরো ট্রেনে আপনি, আপনার ওয়াইফ এবং আমি ব্যতীত আর কেউ নেই গু। সাদাফ বিশ্বাস করল না কথাটা। তবুও আর চোখে এদিক ওদিক তাকিয়ে যতদূর আন্দাজ করল, সত্যিই আশপাশে আর কেউ নেই। এদিক পুরোটা ফাঁকা। লোকটা এবার বলল, তবুও যদি বিশ্বাস না হয় তাহলে আমি অন্য কিছু করে দেখাচ্ছি কে বলে পকেট থেকে কিছু একটা বের করে সুইচ টিপতেই ট্রেনটা ধীরে ধীরে থেমে গেল। সাদাফ এখনও কিছু বুঝতে পারছে না। লোকটা মৃদু হেসে বলল, আমার ইশারায় চলছে। এখন থেমেছে। আবার ইশারা করলে চলবে। দেখবেন, বলে সুইচ টিপতেই সত্যি সত্যি ট্রেন চলতে শুরু করল। এবার তো আমাকে বিশ্বাস হয়েছে। কিন্তু আপনি এমনটা করছেন কেন? কি লাভ হবে আপনার? সেসব আপনি না জানলেও চলবে। আমি আপনাকে টাকা দিচ্ছি, বিনিময়ে আপনার স্ত্রীকে চাই। বউ বিক্রি করার মতো জঘন্য কাজ আমি কখনোই করব না গি। 1 কোটি টাকা হলেও না, 100 কোটি হলেও না গি। লোকটা আশাহত গলায় বলল, তাহলে আর কি করার? আমি আবার জোর করে কিছু আদায় করতে পারি না। এজন্য টাকা অফার করেছিলাম। আপনি যখন টাকার বিনিময়ে বউ দিতে রাজি হচ্ছেন না, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে আপনি স্বেচ্ছায় তাকে আমার হাতে তুলে দিতে বাধ্য হন গু। বলে আত্মবিশ্বাসী হাসি দিয়ে উঠে গেল লোকটা। তখনই ফোন বেজে উঠল। রাকিবের ফোন। রাকিব চট্টগ্রাম রেল স্টেশনে সাদাফের জন্য অপেক্ষা করছে। হ্যালো বলার আগেই রাকিবের কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো বদ্দা, কই তোমরা? আমরা ট্রেনে রেগি। ট্রেনে কি করো? সবাই নেমে গেছে আর তোমরা এখনো বসে আছো? নেমে আসো না ঘি। ট্রেন না থামলে কিভাবে নামব? না থামলে মানে? ট্রেন তো আরও 10 মিনিট আগে থেমেছে। সবাই নেমে পড়েছে। তোমরা কই? ট্রেন 10 মিনিট আগে থেমেছে। হ্যাঁ। তোমরা কই? ভুল ট্রেনে চলে গেলা না তো আবার? ভুল ট্রেন শুনেই সাদাফের বুক ধক করে উঠল। সে ফোনটা নামিয়ে রেখে জানালার বাইরে দৃষ্টি রাখল। ভোরের আলো দেখা যাচ্ছে চারপাশে। ট্রেনটা আপন গতিতে ছুটছে। অথচ রাকিব বল ট্রেন নাকি 10 মিনিট আগে গন্তব্যে পৌঁছে গেছে। তার মানে তারা কি তবে কিডন্যাপ হয়ে গেল?